বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া আবাসিক মহিলা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিবিএ অনার্স, বিবিএ পাস কোর্স থার্ড ইয়ারের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমার অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ অনার্সের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিবিএ পাস কোর্সের জন্য কস্ট অ্যাকাউন্টিং। আমি বিগত একটা ক্লাস করেছিলাম। আমি যে ক্লাসটা করেছিলাম তা হচ্ছে আমার কস্ট সিটের যে চ্যাপ্টারটা ছিল, আমার চ্যাপ্টারটা ছিল কস্ট ক্লাসিফিকেশন। তাহলে আমি কস্ট সিট সম্পর্কে আলোচনা করেছিলাম তোমাদের। আজ আমি তোমাদের সামনে একটা কস্ট সিটের অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। প্রিয় শিক্ষার্থী, আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটার প্রশ্ন এবং অঙ্কটা আমি হোয়াইট বোর্ডে সলভ করেছি। এখন কিভাবে করা হলো সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো শিক্ষার্থী, আমি প্রশ্নটা প্রথমে পড়ে শোনাচ্ছি। আমার প্রশ্নটা ছিল এরকমই: ইনভেন্টরিজ ওপেনিং ক্লোজিং, অর্থাৎ আমার মজুত পণ্য তিন রকম রয়েছে। একটা প্রারম্ভিক ছিল, আরেকটা আমার সমাপনী। মেটেরিয়াল 9000, 12000, WIP ওয়ার্ক ইন প্রসেস 6000, 5000, FG ফিনিশড গুডস 5700, 11600। এর নিচে প্রিয় শিক্ষার্থী আমার কিছু সমন্বয় ছিল, যেটা ছিল ডিরেক্ট লেবার 7500, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 3000, মেটেরিয়াল পারচেস 40,000, ফ্যাক্টরি এক্সপেন্সেস 4000, সেলস 70,000। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমার প্রশ্ন থেকে আমাকে কি সলভ করতে বলছে। দেখো, প্রিপেয়ার এ কস্ট শিট। একটি কস্ট শিট তৈরি করতে বললো। কস্ট শিট তৈরি করতে হলে আমাকে টোটাল কস্ট পর্যন্ত বের করতে হবে বা সেলস পর্যন্ত বের করতে হয়। কিন্তু প্রশ্নের মধ্যে প্রিয় শিক্ষার্থী এখানে সেলস দেওয়া আছে। সেলস দেওয়া থাকলে আমাকে আর সেলস বের করতে হচ্ছে না। 2 নম্বর প্রশ্ন বলছে ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আয় বিবরণী তৈরি করো। এখন এই অঙ্ক থেকে আমি যে কস্ট শিটটা তৈরি করলাম সেটা কীভাবে করলাম দেখো। প্রথমে আমি কস্ট শিট দিব। এখানে হবে আমার পার্টিকুলার্স, PARTI, পার্টিকুলার্স টাকা। আমার 3টা টাকার গড় হবে, 2টা টাকার গড় হবে, আমার একটা পার্টিকুলার্স হবে বিবরণ। তাহলে আমি শুরু করবো ঠিক যে চার্টটা আমি করিয়েছিলাম সেই চার্ট অনুযায়ী। আমার প্রথমে লিখতে হবে বিগিনিং র মেটেরিয়াল, যেটা আমার ছিল 9000। আমি 9000 লিখলাম। এই র মেটেরিয়ালের সাথে আমার পারচেস অফ র মেটেরিয়াল যোগ করতে হয়, যেটা আমার এখানে ছিল 40,000। আমি 40,000 লিখলাম। 40,000 আর 9000 যোগ করলে আমার 49,000। এখান থেকে আমার এন্ড ইন র মেটেরিয়াল বাদ যাবে। আমার এন্ড ইন র মেটেরিয়াল আছে এখানে 12,000, আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে পেলাম 37,000, যেটাকে বলা হয় র মেটেরিয়াল ইউজড। এখন র মেটেরিয়াল ইউজডের পর আমাকে ডিরেক্ট এক্সপেন্সেস যা আছে তা যোগ করতে হয়। এখানে শুধুমাত্র প্রশ্নের মধ্যে রয়েছে ডিরেক্ট লেবার, প্রত্যক্ষ শ্রম, যেটা যোগ করলে আমি পাই প্রাইম কস্ট, যার নাম হচ্ছে মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আমার যদি ফ্যাক্টরি এক্সপেন্স থাকে তা যোগ করতে হয়। আমার সেটা ছিল এই প্রশ্নে আমার রয়েছে ফ্যাক্টরি এক্সপেন্স 4000, যেটা আমার যোগ করলে হয় 48,500, যার নাম হচ্ছে আমার প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্টের অপর নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। তাহলে আমরা যেটা বলুক না কোনো প্রশ্নে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপর প্রোডাকশন কস্টের সাথে যদি আমার বিগিনিং ওয়ার্কিং প্রসেস যদি থাকে আমার, অর্থাৎ প্রারম্ভিক ওয়ার্কিং প্রসেস থাকলে আমি যোগ করব, আর এন্ড ইন ওয়ার্কিং প্রসেস থাকলে আমি বাদ দিব। হ্যাঁ, আমি বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করলাম, অ্যান্ড ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বাদ দিলাম। বাদ দেওয়ার পর যেটা পেলাম তার নাম হচ্ছে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি টাকা পেলাম 49,500। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমি বিগিনিং ফিনিশ গুডস, অর্থাৎ সমাপ্তি পণ্যের প্রারম্ভিক যোগ করব, ক্লোজিং ফিনিশ গুডস সমাপ্তি পণ্যের সমাপনী বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা পাবো তার নাম হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। এখন প্রিয় শিক্ষার্থী, আমি কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করলাম। প্রশ্ন যদি আমার কমার্শিয়াল কস্ট থাকে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আর এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কস্ট, এরকম যদি আমার কোনো কস্ট থাকে তাহলে আমাকে এখানে যোগ করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যোগ করেছি এর পরের অংশ 43,600 সাথে আমার এই অঙ্কের মধ্যে শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রয়েছে। তাহলে
আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা লিখলাম 3000 টাকা। এখন 43,600 সাথে 3000 যদি আমরা যোগ করি 46,600, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। যদি এখানে প্রফিট দেওয়া থাকতো আমরা যোগ করে সেলস বের করতাম, কিন্তু অঙ্কের মধ্যে প্রফিট নেই। কেন? এখানে সেলস দেওয়া আছে, এই জন্য আমি টোটাল কস্ট পর্যন্ত করলাম। এতটুকু হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমার কস্ট শিট। এরপর আমি 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলছে আমার ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আয় বিবরণী, যেটা আমি আগেই বলেছিলাম তোমাদের সেলস থেকে আমার কস্ট অফ গুডস সোল্ড বাদ যাবে। বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিটের সাথে যদি আমি আমার অন্যান্য অপারেটিং এক্সপেন্স যদি আমি বাদ দিয়ে থাকি তাহলে আমি পাবো নেট প্রফিট। এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। ঠিক এখন আমি সেই কথাটাকে অঙ্কে রূপান্তর করতে যাচ্ছি। আমি এখানে গড় করি নাই, তোমরা এই গড় করবে। পার্টিকুলার্স টাকা টাকা, সমস্যা নেই কোনো এখানে। উপরে লিখলাম আমি ইনকাম স্টেটমেন্ট। প্রথম আমি সেলস লিখলাম। প্রশ্নে আমার সেলস দেওয়া আছে 70,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমি এই অঙ্কের মধ্যে পেয়েছিলাম 43,600, সেটা আমি এখানে লিখলাম। 70,000 থেকে 43,600 বাদ দিয়ে 26,700 টাকা পাওয়া যায়, যেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট থেকে আমার অপারেটিং এক্সপেন্স বাদ যাবে। আমার শুধুমাত্র এখানে একটা অপারেটিং এক্সপেন্স রয়েছে, যেটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক ব্যয়। এছাড়াও আমার থাকতে পারে স্যালারি এক্সপেন্স থাকতে পারে, এটা থাকলেও বাদ যেত। শুধু একটা থাকার কারণে আমরা একটা বাদ দিব। গ্রস প্রফিট ছিল আমার 46,400, এখান থেকে যদি আমি 3,000 বাদ দিয়ে দিই তাহলে আমার হয় 23,700। এটা হচ্ছে আমার নেট প্রফিট। প্রিয় শিক্ষার্থী, ইনকাম স্টেটমেন্ট আমাদের এতটুকুতে শেষ হয়। হ্যাঁ শিক্ষার্থী, দেখো আমি আরেকটু তোমাদের বলতে চাচ্ছি, আমার পুরো অঙ্কটাই পরীক্ষার মধ্যে এইভাবেই আসবে। আমার যদি বেশ কিছু যদি খরচ থাকে, শুধুমাত্র ফ্যাক্টরি এক্সপেন্সেস যেখানে লিখলাম আমরা, এখানে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কয়েকটা খরচ বেশি থাকতে পারে। অর্থাৎ ফ্যাক্টরির মধ্যে যে বিয়েগুলো হয় সেগুলো আমরা ফ্যাক্টরি ওভারহেডে নিয়ে আসবো। এখানে শুধুমাত্র একটি ব্যয় আছে, তাই একটা আনলাম। অন্যান্য অঙ্কের মধ্যে হয়তো 2 থেকে 3টা বেশি থাকতে পারে, তা আমরা যদি থাকে সেটাই নিয়ে আসবো। আজকে আমরা তোমাদের জন্য এই 2টা ইয়ারের জন্য অনার্স এবং পাস কোর্সের কস্ট শিট এবং ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি করতে হয় তা দেখালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড শিট এবং স্ট্যান্ডার্ড শিটে কিছু সূত্র রয়েছে সেগুলো দিয়ে আমি সরাসরি একটা অঙ্ক করবো তোমাদের। তোমরা অনলাইন ক্লাসে চোখ রাখো এবং ভালো করে গুরুত্ব দাও ক্লাসকে। এই মহামারীতে সবাইকে স্বাগতম জানিয়ে বা সবাই সুস্থ থাকবে এই কামনা প্রত্যাশা করে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।